নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আরণ্যক আর আদিত্য কাপুরের মধ্যে কথাবার্তা চলছে। আরণ্যক আদিত্যকে বলছে যে রোশনাইকে যে আপনি বলছেন যে মানে রোশনাই যদি রিপ্রেজেন্টেটিভ হন আপনি, তাহলে তো আপনাকে একটা সিগনেচার করতে হবে। তা কি পরিচয় করবেন আপনি? রোশনাইয়ের সাথে আপনার সম্পর্কটা কি? তখন আদিত্য কাপুর আরণ্যককে বলছে, আমি যতদূর জানি যে রোশনাইয়ের সাথে আপনারও তো খুব একটা মানে কোনো সম্পর্কই নেই আর কি। আর কোনো মানুষ যদি অসুস্থ হয় তাহলে তাকে অ্যাডমিট করাতে আমার মনে হয় না কোনো পরিচিতির প্রয়োজন আছে। আদিত্য কাপুরের কথার মাঝখানে আরণ্যক বলছে যে শুনুন, আপনি রোশনাইকে যে কেউ বলতে পারেন, কিন্তু রোশনাই কিন্তু আমার কাছে যে কেউ নয়, সুতরাং মাইন্ড ইট যে কোনো কথা বলার আগে। তখন আদিত্য কাপুর বলছে, আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমি এখানে থাকলে রোশনাইয়ের খোঁজ খবর নিতে সুবিধে হবে, কারণ আমি তো এখানেই আছি, কিন্তু আপনাকে তো আপনার বউয়ের সাথে কলকাতায় ফিরতে হবে, তাই না? আরণ্যক বলছে যে এসব ফালতু কথা বলে না আমাকে কোনো লাভ নেই, যা বলার সরাসরি বলুন। তখন আদিত্য কাপুর বলছে, আচ্ছা ঠিক আছে, আপনি যখন সরাসরি শুনবেন তাহলে শুনে নিন যে রোশনাইয়ের উপর না আপনার সমস্ত দায়িত্ব, অধিকার বোধ সব কিছু না শেষ হয়ে গেছে। এখন রোশনাই আমার দায়িত্বে, রোশনাইকে জেতানোর দায়িত্ব হচ্ছে আমার, আদিত্য কাপুর পরিষ্কারভাবে বলে দেয় আরণ্যককে। আদিত্য কাপুর বলছে যে রোশনাই জিতবেই, কারণ রোশনাইয়ের মধ্যে ট্যালেন্ট আছে, আর আমি রোশনাইকে জিততে সাহায্য করবই। আপনি রোশনাইকে ছুঁড়ে ফেলে দিয়েছেন, তাই রোশনাইয়ের প্রতি আপনার আর কোনো দায়িত্ববোধ থাকতে পারে না, কিন্তু আমি রোশনাইয়ের সাথে এরকমটা করতে পারবো না। রোশনাইয়ের ট্যালেন্ট আছে, রোশনাই জিতবেই। একবারও কোনো রকম করে ফাইনালে পৌঁছে যাক, তারপরে ও অবশ্যই জিতবে। আপনার বউ জিততে পারবে না, এই কথাটা আমি আপনাকে বলে দিচ্ছি। তবে আপনার বউকে হারানোর উদ্দেশ্য কিন্তু রোশনাইয়ের নয়, এটাও আপনি ভালো করে জেনে রাখুন। রোশনাই জিতবে, ও ওর ট্যালেন্টের বেসে জিতবে, আর পুরো পৃথিবীর লোক ওর জন্য প্রে করছে। আমি এসএমএস চেক করেছি, সবাই রোশনাইয়ের হয়েই কথা বলছে। এইভাবে ক্লিয়ার কাট কথা বলছে আরণ্যককে আদিত্য। আরণ্যক বলছে, এই যে আপনি রোশনাইয়ের দায়িত্বটা নিচ্ছেন, তো আরণ্যক তো পরিষ্কার বলছে রোশনাই আপনাকে দায়িত্ব দিয়েছে নাকি? আদিত্য কাপুর বলছে, রোশনাই যদি আমাকে দায়িত্ব নাই দিত তাহলে কি আমি এতগুলো কথা বলতে পারতাম? আদিত্য বলছে, যাই হোক, আমি বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, এখানে ভিড় হয়ে যাবে, আপনি চলে যান, আপনি আপনার বউয়ের সাথে বউয়ের কাছে চলে যান। তখন আরণ্যক বলছে, আমি কোথায় যাব না যাব সেটা আপনাকে বলে দিতে হবে না। এদিকে তো সুরঙ্গমা গরিমাকে জিজ্ঞাসা করছে আরণ্যকের কথা, বলছে আমি জানি না ও কোথায়। বলে মানে জানো না মানে? তুমি কি ওকে এইভাবে ছেড়ে রেখে দেবে নাকি? বলে আমার জীবনে না শান্তি নেই মা, জানো তো, আমি যেখানেই যাই সেখানেই দেখে ওই মেয়েটা চলে এসছে, আর এখন তো আবার কন্টেস্টেন্ট, তো ও তো এই হোটেলে এসেই উঠবে। তখন বলছে যে দেখো, হোটেলটা অনেক বড়, আর ওকে এত লাক্সারি হোটেল মানে রুম দেবে না, কোনো একটা অর্ডিনারি রুমে হয়তো ফেলে রাখবে। আর দেখবে ও তো এখন আদিত্য কাপুরকে ফাঁসিয়েছে, তো ও এখন আরণ্যককে চিনতেই পারবে না, পাত্তাই দেবে না, এরকমভাবে বলছে সুরঙ্গমা। সুরঙ্গমা তো গরিমাকে বলছে যে আরণ্যককে তোমার যেতে দেওয়াটা উচিতই হয়নি। গরিমা বলছে কেন? এটা তো একটা পাবলিক প্লেস, ওখানে অনেকেই যাচ্ছে, তো আমি কি সেখানে আরণ্যকের হাত ধরে ওকে বারণ করবো যেতে? তাছাড়া ওখানে আদিত্য কাপুর তো জানেই যে রোশনাই হচ্ছে আরণ্যকের পূর্ব পরিচিত, কারণ একটা সময় রোশনাই আরণ্যকের বাড়িতেই থাকতো, তো আমার তো সেখানে বারণ করাটা ঠিক হবে না। তখন সুরঙ্গমা বলছে যে তুমি ডাইরেক্ট ফাইনালে জয়েন করছো, তুমি বুঝতে পারছো তো, এটা কিন্তু যথেষ্ট প্রেস্টিজিয়াস ব্যাপার, সুতরাং তোমার আটকানোটা উচিত ছিল। বলছে দেখো মা, তোমাকে একটা কথা আমি ভালো করে বলে দিই, যদি রোশনাই ফাইনালে উঠে যায় না, তাহলে আমি কিন্তু ফাইনালে পারফর্ম করব না, এটা তোমাকে আমি বলে দিলাম। এদিকে ছোটু মিনির হয়ে বাড়িতে কথা বলছে। জাহ্নবী সম্ভবত কোনো একটা কথা বলেছে। তখন ছোটু বলছে, কেন রে রাজা, মিলি তো তোর আপন বোন, তো বাইরে যখন তুই আর জাহ্নবী বেরোস খাওয়া দাওয়ার জন্যে, তো তখন তো মিনির জন্যও কিছু একটা খাবার নিয়ে আসতে পারিস, ও তো আর বাইরে যেতে পারে না, কিংবা মিষ্টুর জন্যও নিয়ে আসতে পারিস। চল মিষ্টুর কথা ছাড়লাম, ও তো না হয় বাইরে যায় খাওয়া দাওয়া করে, কিন্তু মিনির কথা তো মানে মিনির কথাটা তো ভাবতেই পারিস, ও তো বাইরে যেতে পারে না। এমনকি তোরা দুজন দরজা লাগিয়েও যখন খাবার খাস লুকিয়ে লুকিয়ে, তখনও মিনিকে একটু ভাগ দিতে পারিস। তখন জাহ্নবী বলছে, আমি বুঝতে পারছি না যে এরকম অহেতুক কথাবার্তা তুমি কেন বলছো। তখন ছোটুর বাবা মানে দাদুও বারণ করে, তুমি কেন কথা বলছো, তুমি তো কোনো ব্যাপারে থাকো না, তাহলে কেন এগুলো ব্যাপারে ঢুকছো? তখন বড়দা বলছে, মানে মিনির বাবা, যে কেন বাবা, ছোটই তো এমন একটা মানুষ যে বাড়ির সব ব্যাপারে থাকে, কারণ ওকে দিয়ে বাড়ির সব কাজ করানো হয়, সুতরাং সব ব্যাপারে থাকে, তাহলে তুমি এরকম কথা কি করে বলতে পারছো বাবা? তখন দাদু বলছে, ওই জন্যই তো ওর একটা গতি লাগাতে চেয়েছিলাম, কিন্তু ও তো সব পণ্ড করে দিল। ছোট বলছে, হ্যাঁ, তোমরা তো আমাকে অন্যের ভরসায় ঠেলে দিতে চাইছিলে, এটাই হচ্ছে তোমাদের গতি। এরপরে তো তনুশ্রী বলছে,
কেন এসব খাওয়া দাওয়া উল্টোপাল্টার ব্যাপারে কথা তুলছো ছোটু? ছাড়ো না। এরপরে বড় মা বলছে, মিনিটা নেই, মিনিটা বাইরে আছে, মনে হয় বস্তিতেই চলে গেছে ফাংশন দেখতে, খুব কান্নাকাটি করছিল। তখন দাদু তো অবাক হয়, কি, ওই বস্তিতে গেছে এত রাতে? তখন তনুশ্রী বলছে, আমরাই তো ওই ছেলেটাকে লাই দিয়ে রেখেছি না, মিনির জন্য গাদা গাদা চকলেট নিয়ে আসছে, বারবার এই বাড়িতে চলে আসছে। এদিকে তো সুরঙ্গমা গরিমাকে বলছে যে দাঁড়াও না, আরণ্যককে তো পাত্তা দিবে না এখন রোশনাই, তো আরণ্যক যখন আবার ধাক্কা খাবে তখন দেখবে ও ঠিক ফিরে আসবে, তুমি বেশি চিন্তা করো না, গরিমাকে বলছে। গরিমা বলছে, হ্যাঁ, এগুলোই চলতে থাকুক, যখন যখন রোশনাইকে দেখতে পাবে আরণ্যক পতঙ্গের মতন পেছন পেছন ঘুরে বেড়াবে, আর কতক্ষণে রোশনাইয়ের দিক থেকে রিজেকশন আসবে, তারপর আরণ্যক আমার কাছে ফিরে আসবে, আমি সেটারই অপেক্ষা করতে থাকবো। আরণ্যক কি ভুলে গেছে যে আমি এখনো সুস্থ হইনি? এদিকে সুরঙ্গমা বলছে, চিন্তা করো না মা, এত কথা ভেবো না, কিচ্ছু হবে না, তাছাড়া রোশনাইয়ের বন্দোবস্ত তো আমি করেই রেখেছি, ওদিকে গুরুজির সাথেও কথা বলে রেখেছি, সুতরাং রোশনাই বেশি দূর এগোতে পারবে না, তুমি চিন্তা করো না। এদিকে তো আরণ্যকের বাড়িতে বস্তির কথা নিয়ে একটা ওরা খারাপ মন্তব্য করছে আর কি। তখন ছোটু বলছে, এই যে ধরো, আজকে যদি বাবা আমাকে বাড়ি থেকে বের করে দেয়, তাহলে আমি কোথায় গিয়ে দাঁড়াবো? সেই বস্তিতেই তো। তাহলে আমি কি খারাপ মানুষ হয়ে যাব? গরিব হওয়াটা কি খারাপ? মানুষ ঠেকায় পড়ে বা যখন মানুষের টাকা পয়সা থাকে না, মানুষ কোথায় গিয়ে ওঠে? সেখানেই গিয়ে উঠবে। তো বস্তিতে থাকলেই যে মানুষ খারাপ হয় আর গরিবত্বটা যে খারাপ এমনটা তো নয়, লালন ছেলেটাও যে খারাপ এটাও তো তোমরা বলতে পারবে না। তাহলে তোমরা এরকমভাবে জোর দিয়ে কি করে বলতে পারো যে বস্তির মানুষগুলো খারাপ? এইভাবেই ছোট বলছে আর কি। তনুশ্রী বলছে, ছোট, তোমার তো ক্লাসটা ওরকমই, তুমি তো ওদের সাথেই সবসময় গিয়ে মেলামেশা করো, তাই তুমি খারাপ ভালো কি বুঝবে? বলছে, মেলামেশাটা করি বলেই খুব সহজেই তোমরা ডেকোরেটরগুলোকেও পেয়ে যাও, যখন যেই কাজের মানুষের প্রয়োজন পড়ে আমার মাধ্যম দিয়েই পাও। বলছে, এই যে কাজের সময় যে লালনকে পেয়ে গেলে, কই টাকা পয়সা নিয়ে তো বার্গেনিং করতে হলো না, যেটা দিলে তাতেই রাজি হয়ে গেল, তাহলে কোথা থেকে? তখন সে খুব ভালো মানুষ হয়ে গেছিল নাকি? আর এখন প্রয়োজনটা ফুরিয়ে গেছে, তাই সে অমানুষ হয়ে গেছে, তাই তো? তনুশ্রী বলছে, বাবা ছোটু, তুমি তো দেখছি এখন ভালোই কথা বলতে শিখেছো। ছোটু বলছে, ভেবে দেখলাম, বুঝলে তো, এতদিন তো কথা না বলে বলে চুপ করে থেকে থেকেই অযোগ্য হয়ে গেছি, তাই ভাবছি যে এবার কথা বলেই না হয় অযোগ্য হব। ছোটু বলছে, যাকে বাদ দাও। আচ্ছা বড় বৌদি, মিনি কি ওখানেই গেছে, তুমি শিওর জানো? বলে, আমি শিওর তো নই, তবে আমি আশা করছি যে মনে হয় ওখানেই গেছে, গান বাজনার তো আওয়াজও পাওয়া যাচ্ছে। তখন মিনির বাবা বলছে, ঠিক আছে, কি আর করা যাবে, যাই গিয়ে খুঁজে আসি। তখন ছোটু বলছে, তুমি তো অফিস থেকে ফিরেছো, তুমি বসো, মেয়েটা তো গান বাজনা আবার খুব ভালোবাসে, তাই হয়তো ওখানেই চলে গেছে, আমি যাচ্ছি, গিয়ে দেখছি। রাজা বলছে, তাহলে কি এখন থেকে ও বস্তিতে চলে যাবে, ছোট গিয়ে ধরে ধরে আনবে নাকি? তখন মিনির বাবা বলছে, দেখ, আজকে আমরা যদি এই বাড়িতে না থাকতাম, মানে বাড়িটা যদি আমাদের কাছে না থাকতো, সেই তো বস্তিতে গিয়েই তো রোজগার করে খেতে হতো, তাই না? তো মিনি ওখানে গেছে বলে কি ও খারাপ হয়ে গেছে নাকি? মিনির বাবা বলছে, তবে এটাও ঠিক যে ওখানে তো ভালো খারাপ লোক মিশিয়ে আছে, তো কেউ যদি ভুলিয়ে ভালিয়ে মিনিকে আবার ধরে নিয়ে গিয়ে কোনো ক্ষতি করে দেয়, ছোটকে গিয়ে বলে একটু তাড়াতাড়ি দেখতে। ছোট তখন বেরিয়ে পড়ে। তখন জাহ্নবী বলছে, আজ যে কত কি দেখতে হবে, এখন যাও যাও, একে একে সবাই বস্তিতে যাও। তখন দাদু বলছে, আচ্ছা রাজা, মুখে তো অনেক বড় বড় কথা বলছিস, একবার তো গিয়ে দেখতে পারিস যে বোনটা কোথায় গেছে, ছোটোর সাথে তো তুইও যেতে পারতিস। বলছে, দাদু প্লিজ আমাকে না তুমি ওই রিকোয়েস্ট করো না, আমার না একটা ক্লাস আছে, আমি না বস্তিতে যেতে পারবো না। যাই হোক, এই সমস্ত কথাবার্তা চলতে চলতে তনুশ্রী বলছে, এই বাড়িতে থাকতে গেলে কিন্তু বস্তিতে যাওয়া চলবে না বর্দা, এটা আমি বলে দিচ্ছি। তখন মিনির বাবা বলছে যে জীবনে তো কোনো কিছুই স্থায়ী নয়, তাই এতটা জোর দিয়ে কখনো এরকমভাবে বলতে যেও না, কখন কোন পরিস্থিতি মানুষকে কোথায় গিয়ে দাঁড় করিয়ে দেয়। তখন তনুশ্রী বলছে, তাহলে কি আপনি আমাকে অভিশাপ দিচ্ছেন যাতে আমি ওখানে গিয়ে পড়ি? মিনির বাবা বলছে, না না, আমি এরকম কথা তোমাকে বলতে পারি, তবে এরকম এক্সপিরিয়েন্স যে জীবনে হবে না এটাও আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি না। এই বলে মিনিকে খুঁজতে বেরিয়ে পড়ে। এরপরে গরিমা আরণ্যককে ফোন করেছে যে, কি ব্যাপার আরণ্যক, তুমি কোথায়? বলে, আমি তো এখনো হসপিটালেই আছি আর কি, আমি এখনো যাইনি। আসলে এখানে তো অনেকেই জানে যে মানে রোশনাই আমাদের সাথে ছিল। তখন গরিমা বলছে, অনেকেই মানে কার কথা বলছো তুমি? তখন বলছে, মানে এই আদিত্য কাপুর আর কি। তখন বলছে যে আদিত্য কাপুরের ঘাড়ে যে রোশনাই ভর করেছে, এটা কি তুমি বুঝতে পারছো না আরণ্যক? আরণ্যক বলছে, দেখো, সেও যার কাঁধেই ভর করুক না কেন, তাতে আমার কি যায় আসে, আমার একটা রেসপন্সিবিলিটি ছিল, তাই আমি এসেছি। তো বলছে, তুমি কখন আসবে তাহলে? আমরা সবাই হোটেলে ফিরে এসেছি। তখন আরণ্যক বলছে, এই রোশনের কিছু টেস্ট আছে, সেগুলো রিপোর্টটা আসলে আমি চলে আসছি। বলে, রিপোর্টে আর কি আসবে, ও নিজের নাচটা যাতে আরও ভালো করে করতে পারে, যাতে এনার্জিটা আরও বেশি করে পায়, সেই জন্য কিছু একটা খেয়েছিল, আবার কি,
সেটাই আসবে রিপোর্টে। আরণ্যক বলছে সেটা তো ডাক্তার বুঝবে না, যদি তাই হয়ে থাকে আর ও যদি সেরকমই কিছু একটা করে থাকে তাহলে ও তো শাস্তি পাবে, ও তো ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তাহলে আমাদের তো অত ভাবনার কিছু নেই সেখানে, আরণ্যক বলছে। মানে গরিমাকে এটা বোঝানোর চেষ্টা করছে যে রোশনাইয়ের উপরে তার কোনো দায় নেই বা তার কোনো কিছুই নেই আর কি, কিন্তু আসলে সেটা নয়। গরিমা বলছে, দেখো আমি একটাই কথা তোমাকে বলবো, যে আমি এখানে আসতে চাইনি, আমি তোমার জোর করাতেই কিন্তু এখানে এসেছি। আর আমি এখনো পুরোপুরি সুস্থও হইনি। আর তুমি এখানে নিজের অসুস্থ বউকে ফেলে তুমি ওখানে রোশনাইয়ের কাছে পড়ে রয়েছো, যার পেছনে নাকি আরও 10টা ছেলে ঘুরে বেড়াচ্ছে। গরিমা বলছে, দেখো এখন তো আমরা একসাথে থাকতে পারতাম, কিন্তু ওই মেয়েটা এসে কিন্তু আমার সব কিছু নষ্ট করে দিচ্ছে। আমি কিন্তু আমার মেন্টালি স্ট্রেংথটা ধরে রাখতে পারছি না। আরণ্যক বলছে, আমি এক্ষুনি চলে আসছি। বলছে, দেখো আমার কিন্তু এগুলো আর মোটেও ভালো লাগছে না। তুমি বলো যে তুমি ওখানে গেছিলে কেন? এখানে অন্য কোনো কন্টেস্টেন্ট যদি অসুস্থ হয়ে যেত তাহলে কি তুমি যেতে? নিশ্চয়ই যেতে না। আরণ্যক তো বলছে, প্রয়োজন পড়লে হয়তো যেতাম। তখন গরিমা বলছে, শোনো আমি কোনো কিছু শুনতে চাই না, তুমি যদি এক্ষুনি এখানে না আসো তাহলে আমি কলকাতায় ফিরে যাচ্ছি, আমি কোনো পারফর্মও করব না। তখন আরণ্যক বলছে, আচ্ছা ঠিক আছে, অত রাগ করতে হবে না, আমি এক্ষুনি চলে আসছি। আরণ্যক বলছে, আসলে এখানে সবাই অপেক্ষা করছিল তো তাই জন্যই অপেক্ষা করছিলাম আর কি। গরিমা বলছে, তোমার একটু মানে মান সম্মান বোধ নেই না? যে মেয়েটার জন্য তুমি এতদিন সব কিছু করলে, সেই মেয়েটা এখানে আসার আগে তোমাকে একবার জানিয়ে আসারও প্রয়োজন বোধ করলো না, আর সেই মেয়েটার জন্য তুমি হসপিটালে চলে গেছো। গরিমা তো এমনভাবে বলছে যেন রোশনাই যদি জানিয়ে আসতো তো গরিমা খুব খুশি হতো। তখনও গরিমা আরণ্যকে ছেড়ে কথা বলতো না, আর এখনও ছেড়ে কথা বলছে না। বিপদটা দুদিকেই। আরণ্যক বলছে, আচ্ছা ঠিক আছে তুমি ফোনটা রাখো, আমি চলে আসছি। এই বলে ফোনটা রেখে দেয় গরিমা। সুরঙ্গমা জিজ্ঞাসা করছে, কি আসছে? গরিমা বলছে, হ্যাঁ। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আর আজকের পর্বের ফুল এপিসোড যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই যথাসময়ে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। তাহলে ভালো থেকো সবাই, আজকের মতো টাটা।